গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কীর্তন, হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। সমস্যা 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 ঝাবনা, গম্ভীর সমস্যা। ইংরেজ বণিকদের নজর পড়েছে আমাদের মুর্শিদাবাদে, আর আপনি এরকম নিশ্চিন্তে কি করে আছেন জাহাপনা? নবাব বাহাদুর হেসে বলল, আহা উজির, এত চিন্তা করছো কেন বলো তো? নজর যখন পড়েছে ওদের, নজরটা সরিয়ে ফেলতে হবে। উজির বলল, ইংরেজ বণিকরা বাণিজ্য করার জন্য ঘাঁটি পেতেছে মুর্শিদাবাদে, আর আপনি কি না বলছেন এত সহজে ওদের নজরটা সরিয়ে দেবেন? হ্যাঁ, নবাব বাহাদুর বলল, আমার মাথায় কত বুদ্ধি গজগজ করে সেটা তো তুমি জানো, তাই না? উজির বলল, তা আবার জানি না, কিন্তু এবার কি বুদ্ধি বের করলেন বলুন তো দেখি জাহাপনা। নবাব বাহাদুর বলল, জানতে পারবে উজির, জানতে পারবে, ঠিক সময় মতো ঠিক কাজটা করে ফেলবো, তখন সব জানতে পারবে। তুমি তার আগে একটা কাজ করো তো, একটা কথা বলো, কোন রাজ্যের খাজনা আদায় বাকি আছে বলো তো উজির? উজির বলল, আগে জাহাপনা, কৃষ্ণনগরের খাজনা এখনো দেননি। নবাব বাহাদুর বলল, বটে, কিন্তু কারণটা কি? উজির বলল, মহারাজ, কৃষ্ণচন্দ্র নাকি প্রজা কল্যাণমুখী কাজ করে, তাই অর্থ ব্যয় হয়ে যায়। প্রজাদের ভালো করতে গিয়ে আমাদের একেবারে কালো করে দিচ্ছে। নবাব বাহাদুর বলল, চিন্তা নেই, চিন্তা নেই, এবার প্রজাদের ভালো করতে এমন দুজনকে পাঠাবো যারা সুজ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। এদিকে কৃষ্ণনগরে রাজসভা বসেছে। রাজসভার সবাই দেখছে মহারাজ কৃষ্ণচন্দ্র মন খারাপ করে বসে আছে। মন্ত্রীমশাই বলল, আমার তো মনে হচ্ছে মহারাজ বেশ চাপেই আছে। গোপাল বলল, থাক মন্ত্রীমশাই, থাক, এই চাপ কমানোর জন্য আপনাকে আর খাপ খুলতে হবে না, শেষে হিতে বিপরীত হয়ে যাবে। মহারাজ কৃষ্ণচন্দ্র বলল, থামো দেখি তোমরা, থামো, আমাকে একটু ঠান্ডা মাথায় কিছু ভাবতে দাও। রাজপণ্ডিত বলল, কিন্তু ভাববেনটা কি মহারাজ? মহারাজ বলল, নবাব খবর পাঠিয়েছেন দুজন ইংরেজ বণিক আমাদের কৃষ্ণনগরে আসছে, আমি যে কি করি। ইংরেজ বণিকদের কথা বলতে না বলতেই ইংরেজ বণিকরা মহারাজের রাজসভায় চলে আসলো। ইংরেজ বণিকরা বলল, গুড আফটারনুন মহারাজ, আমরা মুর্শিদাবাদ থেকে স্টেট কৃষ্ণনগরে চলে আসলাম। ইংরেজ সাহেব মহারাজকে একটা গিফট দিল। মহারাজ তো খুবই খুশি হয়েছে ইংরেজদের গিফট পেয়ে। ইংরেজ সাহেব মহারাজকে বলল, আমরা এই কৃষ্ণনগরে বিজনেস করতে এসেছি, আমরা এই কৃষ্ণনগরের নাম সারা দেশে ছড়িয়ে দেব, কৃষ্ণনগর একেবারে বিখ্যাত হয়ে যাবে। মহারাজ খুব খুশি হয়ে বলল, কি বলছেন কি, তাই নাকি? আমার কৃষ্ণনগর, মানে আমার কৃষ্ণনগর বিখ্যাত হয়ে যাবে? মন্ত্রীমশাই বলল, তাহলে আর আপনাকে দেখে কি মহারাজ, তাহলে নবাবও দেখবেন আপনাকে 4 বেলা সেলাম ঠুকছে। গোপাল বলল, আমি কিন্তু সিঁদুরে মেঘ দেখছি মহারাজ, এখনই এত মাতামাতি না করে কদিন একটু সবুর করে যান মহারাজ, একটু দেখে নিন। মন্ত্রীমশাই বলল, তুমি থামো তো গোপাল, খালি খালি সব ব্যাপারে তুমি তালগোল পাকানোর চেষ্টা করো, তোমার তালগোল পাকানো ছাড়া আর কিছু কাজ নেই না? মহারাজ বলল, হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি ভুলভাল ভাবা বন্ধ করো তো দেখি, ওদের তালে তাল মেলাও, বরং যা বুঝতে পারছি কৃষ্ণনগরের ভালোই হবে, ভালো বই খারাপ হবে না। গোপাল বলল, দেখুন কি হয়, তবে একবার লেজে গোবরে হলে কান্নাকাটি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না মহারাজ, সেটা একটু ভেবে দেখবেন। মহারাজ বলল, থাকবে কি থাকবে না পরে দেখবো, তবে আপাতত বিদেশি বণিকদের দেখাশোনার দায়িত্ব মন্ত্রী তোমার। আর গোপাল, তুমি বরং কদিন রাজসভায় আসা বন্ধ করে বাড়িতে ফিরে বিশ্রাম নাও, আমি বেশ বুঝতে পারছি তোমার বিশ্রামের খুব প্রয়োজন।
গোপাল কিছু না বলেই কষ্ট পেয়ে চুপচাপ বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে গিন্নিকে বলল, কি গো গিন্নি, কি রেঁধে বেড়ে রেখেছো দাও দেখি, কদিন পর খাবার জুটবে কি না আদৌ কে জানে। গোপাল গিন্নি বলল, ঘরে ঢুকতে না ঢুকতেই খাই খাই করছো, বলে ব্যাপারটা কি হয়েছে বলো তো, আর খাবার জুটবেই না কেন? না 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 না, ব্যাপার তো আমার ভালো ঠেকছে না। গোপাল বলল, তোমার ঠেকাঠেকিতে আর কি বা যায় আসে গিন্নি, ওদিকে মহারাজের সঙ্গে যখন ঠোকাঠুকি লাগবে তখন দেখবে কি একটা কেলেঙ্কারি হয়ে যাচ্ছে। গোপাল গিন্নি বলল, তা কি হয়েছে একটু খুলে বলবে কি না বলো, তোমার চোখ মুখ দেখে তো আমার ভালো ঠেকছে না। মহারাজের কাছে মনে হচ্ছে ধমক খেয়ে এসেছে নাকি, এই ঠোকাঠুকির কথা বলছো নাকি তুমি বলো তো। গোপাল বলল, আরে আমার কি হয়েছে সেটা বড় কথা নয় গো গিন্নি, কথাটা হলো মহারাজ কিছুতেই বুঝতে পারছেন না, এর উপর মন্ত্রী যদি ঘোলা জলে মাছ ধরতে যায় তাহলে তার ব্যাপারটা আরো বিগড়ে যাবে। গোপাল গিন্নি বলল, হায় 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 হায়, কি সব উল্টো কথা বলছো গো, কি গো, আমার যে সব গুলিয়ে যাচ্ছে। না 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 না, কিছুই তো বুঝতে পারছি না, কিছুই তো বুঝতে পারছি না। এদিকে মন্ত্রীমশাই সাহেবদের নিয়ে গ্রাম ঘোরাচ্ছিল আর দেখাচ্ছিল কোন কোন জমিতে ভালো ফসল হয় এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছিল। ওনারা ওনাদের জমি ইংরেজ সাহেবদের ব্যবসা করতে দেয়। ইংরেজ সাহেবরা গ্রামবাসীদের অনেক কিছু দেওয়ার লোভ দেয়, জামা কাপড় খাবার দাবার অনেক কিছু লোভ দেয়, আর গ্রামবাসীরাও সেই জমি দিতে রাজি হয়ে যায়। এদিকে গোপালের নাতি নাতিরা সব কিছু দেখলো এবং সব কিছু শুনে ফেললো। ওরা ব্যাপারটা খুব একটা ভালো দেখতে পেল না, তাই সোজা গোপাল দাদুর কাছে ছুটে গেল আর সবটাই গোপাল দাদুকে জানালো। গোপাল দাদু বলল, না এবার তো ব্যাপারটাকে নিয়ে ভাবতে হচ্ছে, আর কদিনই বা বসে বসে থাকবো, এবার মনে হচ্ছে বসে বসে থাকতে থাকতে হাড়ে দুব্ব ঘাস গজিয়ে যাবে। গোপাল গিন্নি বলল, যেমন কর্ম তেমন ফল, করো করো করো, আবার বেশি বেশি করে মহারাজের সঙ্গে কথা কাটাকাটি করো। গোপাল বলল, আমি আবার কোথায় কথা কাটাকাটি করলাম মহারাজের সঙ্গে, আমি শুধু বিদেশি বণিকদের থেকে সাবধান করে দিচ্ছিলাম মহারাজকে, তাতেই মহারাজ বিগড়ে গেল। গোপাল গিন্নি বলল, বিদেশি বণিকরা আজ আছে কাল নেই গো, তাদের নিয়ে তোমার এত মাথা ব্যথা করার কিসের শুনি। পুটি বলল, না গো দিদা না, ওরা এমনি এমনি আসেনি এই কৃষ্ণনগরে, নিশ্চয়ই ভিতরে ভিতরে কিছু একটা করছে, কথা শুনে আর দেখে যা বুঝলাম মনে হচ্ছে ওরাও জমি খুঁজছে গো, আর মন্ত্রী মশাইও সবাইকে বোঝাচ্ছে জমি দেওয়ার জন্য। গোপাল গিন্নি বলল, ও আচ্ছা, তাহলে তো তোরা ওই বণিকদের বলে কয়ে আমাদের বাড়িতে নিয়ে আসতে পারতিস, তাহলে আমাদেরও একটু কপালটা খুলে যেত। গোপাল বলল, কপাল খুলতো নাকি কপাল পুড়তো, তুমি আর কি বুঝবে গো গিন্নি। গোপাল গিন্নি বলল, না 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 না, আমি তো কিছুই বুঝি না, সব তো তুমিই বোঝো, সব জানতা তুমি, বুঝে বুঝে তো এই অবস্থা তোমার। উল্টে বলল, তা আমরা এখন কি করব গোপাল দাদু। গোপাল বলল, আপাতত যা যা আমাকে বললি এই খবরটা বাবাকে গিয়ে আর কিছু গ্রামবাসীদের গিয়ে জানিয়ে দাও, জমি কেড়ে নেওয়ার ব্যাপারটা, খবরটা ভালো করে ছড়িয়ে দেওয়া খুব দরকার। তারপর গোপালের নাতি নাতনিরা গোপালের কথা মতো পুটির বাবাকে এবং কিছু গ্রামবাসীদের খবরটা জানিয়ে দিল। পরের দিন সকালে রাজসভা শুরু হয়ে গেল। মহারাজ মন্ত্রীমশাইকে বলল, কি হে মন্ত্রী, ইংরেজ বণিকদের আপ্যায়ন খুব ভালোভাবে হচ্ছে তো। মন্ত্রীমশাই বলল, তার বলতে মহারাজ, সেটা নিয়ে আপনাকে একটুও ভাবতে হবে না, আমি তো একেবারে সাহেবদের ছায়া সঙ্গী হয়ে গেছি, ওদের যেমন যা যখন দরকার সব খেয়াল রাখছি আমি। আর তখনই ইংরেজ সাহেবরা মহারাজের কাছে আসলো। ইংরেজ সাহেবরা বলল, হ্যাঁ হ্যাঁ মহারাজ, আপনার মন্ত্রী খুব আচ্ছা আদমি আছে, সব সময় আমাদের খেয়াল রাখছে, খুব ভালো মন্ত্রী মশাই, আর খুব ভালো কাজ করিয়েছে মন্ত্রী মশাই। কৃষ্ণনগরের কুট্টি কারখানা বানানোর জন্য জমি নির্বাচন করিয়া ফেলিয়াছি, মন্ত্রী মশাই তো নিজে জমির গুণাগুণ বর্ণনা করিয়ে দিয়েছে আমাদের কাছে, কোন জমিতে ভালো ফসল হইবে, কোন জমিতে কঠোর দামে কেনা যাবে সব বলিয়াছে। মহারাজ অবাক হয়ে বলল, এইসব বলেছ, সে কি মন্ত্রী? মন্ত্রী মশাই বলল, হ্যাঁ মানে ওই মহারাজ, কেউ জানতে চাইলে না আমি আর না করতে পারি না, সেটা তো আপনি জানেন, তাই আর কি। ইংরেজ বণিক মহারাজকে এসে বলল, মহারাজ কৃষ্ণচন্দ্র,
আপনার মন্ত্রী আমাদের সব বলিয়ে দিয়েছে, তাই আমরা ঠিক করিয়াছি গঙ্গার পাশের ওই জমিগুলো আমরা সব কিনিয়ে লইব। ওগুলো আমাদের খুব পছন্দ হইয়াছে। রাজবৈদ্য মশাই বলল, বাবা বাবা বাবা, তখন অতখানি জমি অর্ধেকেই তো কৃষ্ণনগরটাই কিনে নেবেন বলছেন, তাহলে কি হবে আমাদের? সভাকবি বলল, উড়ে এসে জুড়ে বসেছে, একদিনে এত জমি কিনে নেবে, এই ছিল ওদের মনে মনে। মহারাজ বলল, জমির পরিমাণ শুনে আর অবস্থান শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি। এত জমি দেওয়া যাবে নাকি? কি করে যাবে? হ্যাঁ, ইংরেজ বণিক বলল, না বললে তো হবে না, দিব না বলে একদম চলিবে না। আমরা যেহেতু বলেছি যে আমরা কিনিয়া লইব, মানে আমরা কিনিয়া লইব। আপনি না বললে আমরা প্রজাদের কাছে গিয়ে বলিব মহারাজ তাদের ভালো চায় না, আর আমরা এটাও করিব তাদের উপহার দিয়ে এমন অবস্থা করিব যে প্রজারা আপনাদের কথা শুনিবেই না, শুধু আমাদের কথা শুনিবে। নদীর পাশে জমিটা আমরা লইবই লইব, যথাসময়ে এসে সব ডিল ফাইনাল করব। ইংরেজ বণিকরা এইসব বলে রাজসভা থেকে চলে গেল। সেনাপতি বলল, যা, ওরা চলে গেল তো, কিন্তু যাওয়ার সময় যা বলে গেল তাতে তো একটা সুবিধা লাগছে না আমার। মহারাজ বলল, আর কি করা যাবে, কি আর হবে, আর কি করে লাগবে ভালো বলো তো? যা কেলেঙ্কারি করা সব তো মন্ত্রী মশাই নিজে হাতে করে দিয়েছে। নিজে ইংরেজ বণিকদের সব ঘুরে ঘুরে ভালো ভালো জমিগুলো ওদের পছন্দ করিয়াছে। আজ বৈদ্যমশাই বলল, শুধু তাই নয়, এইসব জমি সম্ভবত জলের দামে পাওয়া যাবে এই কথা বলেও দিয়েছে, তাই না মন্ত্রী মশাই? মহারাজ বলল, না 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 না, কাজটা তুমি ঠিক করনি, মোটেও ঠিক করনি কাজটা মন্ত্রী। এইভাবে কৃষ্ণনগরের সম্পদ বিদেশি বণিকদের হাতে তুলে দেওয়া একদম ঠিক হলো না। এদিকে মন্ত্রী মশাই মনে মনে ভাবলো, মহারাজ যাই বলে তাই বলুক, আমি কিছুতেই কিছু বলবো না। যাই, যা হলো তাই হলো। বণিকদের সঙ্গে রবা করে নিজের আখের তো গুছানো হলো নাকি? মহারাজ বলল, এখন আর মন্ত্রীর মুখে কোনো কথা নেই। উফ, আমি যে কি করি। মহারাজ আজকের মতে রাজসভা শেষ করে দিল। পরের দিন মন্ত্রী মশাই এবং ইংরেজ বণিকরা গঙ্গার পাশে জমির ওখানে গেল এবং কিছু গ্রামের লোককেও ডাকলো সেখানে। গ্রামের লোকদের লোভ দেখিয়ে জমিগুলোকে ঘেরাও করে নিল। মন্ত্রী মশাই আর ইংরেজ বণিকরা রাজ্যের প্রজাদের মোহরের লোভ দেখিয়ে সব কাজ করে নিল। একজন প্রজা বলল, কিন্তু মন্ত্রী মশাই, আমরা কিন্তু এখন আমাদের মোহর পেলাম না। মন্ত্রী মশাই বলল, উফ, আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? হ্যাঁ, মোহর পাবে পাবে, ঠিক সময় মতো তোমরা সব মোহর পাবে। আগে কাজটা তো ঠিক করে করো, শুধু মোহর মোহর। এদিকে পুটির বাবা আর কিছু গ্রামের প্রজারা এসে বলল, না 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 না, আমরা আমাদের জমি কিছুতেই ছাড়বো না। একজন প্রজা বলল, না 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 না, আমরা কিছুতেই জমি দেব না। আমাদের জমি চলে গেলে আমরা কি খাবো, কি করব আমরা? ওই জমিটা আমাদের সোনা দেয়, সোনার ফসল দেয়। ইংরেজ বণিকদের হাতে আমরা একদম তুলে দেব না। তাহলে আমরা খাবোটা কি? হ্যাঁ, কি খাবো আমরা? আমরা তো সবাই পুরো ভিখারি হয়ে যাব। আমাদের এই জমিতে সোনা ফলে সোনা, তাই আমরা সোনার ভাগ কাউকে দেব না। ইংরেজ বণিক তো একদমই না। মন্ত্রী মশাই বলল, সোজাভাবে কাজ না হলে কাজটা কিভাবে করাতে হয় সেটা আমার ভালোভাবেই জানা আছে পুটির বাবা। মন্ত্রী মশাই অন্য প্রজাদের বলল, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ, তোরা কি করছিস? তারা এদেরকে তারা। ইংরেজ বণিকরা মন্ত্রী মশাইয়ের কথা শুনে বলল, এরকম আপনি থাকলে আমাদের পুরো কৃষ্ণনগর দখল করিতে বেশি সময় লাগবে না। পুটির বাবা বলল, আমরা আমাদের জমি ছাড়বো না। ইংরেজ বণিকদের তারাও, দেশ বাঁচাও। তারপর মন্ত্রী মশাই এবং ইংরেজ সাহেবদের দিয়ে পুটির বাবা এবং অন্যান্য প্রজাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিল। তারপর পুটির বাবা সেখান থেকে চলে আসলো গোপাল দাদার কাছে। এবার দেখার বিষয় হলো, গোপাল দাদা পুটির বাবার কাছে সবকিছু শোনার পর গোপাল কি করে অবশেষে। জানতে হলে তার পরের ভিডিওটা দেখতেই হবে অবশ্যই। তো গাইস, এই গোপাল ভাঁড়ের ছোট্ট গল্পটা কিরকম লাগলো বলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই খুব 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 ভালো থেকো।
থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।